আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি মালায়ালাম সাসপেন্স ড্রামা মুভি। মুভিটির নাম আভিহিথাম, যার বাংলা অর্থ অবৈধ সম্পর্ক। ইন্ডিয়ার কেরালা রাজ্যের এক প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে ভাবিদের পরকীয়া করাটা যেন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন যে স্বামী কাজ থেকে ঘরে ফিরতে একটু দেরি করলেই স্ত্রীরা প্রতিবেশীর সাথে অবৈধ সম্পর্কে নির্দ্বিধায় জড়িয়ে পড়তেছে। তো এক রাতে একটা ছেলে জঙ্গলের মাঝে একটা ভাবিকে একজনের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলে, কিন্তু এটা আসলে কার বউ সেটা বোঝা তো জরুরি। কিন্তু প্রবলেম হলো অন্ধকারের মাঝে ভাবিটির ফেস দেখা যাচ্ছে না, কেবলমাত্র ভাবিটির ব্লাউজ দেখা যাচ্ছে। তাহলে উপায়? ব্যাস, ডাক পড়ে গ্রামের একমাত্র দর্জি ভেনুর, যার ট্যালেন্ট হলো সে নাকি এই গ্রামের মেয়েদের ফেস না দেখে জাস্ট ব্লাউজের মাপ দেখে বলে দিতে পারে মেয়েটি আসলে কে। তো সেই ভেনু মেয়েটির জাস্ট ব্লাউজের সাইজ দেখে সন্দেহ করে এটা কাঠমিস্ত্রির সহজ সরল বউ নির্মলা। কিন্তু এদের হাতে তো কোনো প্রমাণ নেই, তাই এরা কিছু তো করতে পারছে না। ব্যাস, এখান থেকেই শুরু হয় আসল গল্প। প্রমাণ সহ ভাবিকে হাতে নাতে ধরার জন্য গ্রামের ছেলেরা যে ভয়ঙ্কর ও শ্বাসরুদ্ধকর মাস্টার প্ল্যান সাজায় তা নিয়ে মুভির গল্পটা। তো চলুন কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি রাতের বেলা কয়েকজন শ্রমিক ধান ক্ষেতের পাশে বসে মাল খাচ্ছে আর এলাকার ভাবিদের পরকীয়া নিয়ে গল্প গুজব করছে। তাদের ফেস দেখা যাচ্ছে না, শুধু কথাগুলো শোনা যাচ্ছে। এই সময় একজনের বাসা থেকে কল আসে। বউ শুধু বারবার কল দিচ্ছে কখন বাসায় যাবে এটা জানার জন্য। আরেক বন্ধু বলে, তুই বাসায় বলে আসলি না কেন, তোর ফিরতে দেরি হবে। সে বলে, আরে আমার ফিরতে দেরি হবে এটা বলে আসলে দেখা যাবে সে আরেকজনের সাথে প্ল্যান সেট করে ফেলেছে। এটা শুনে সবাই খুব হাসাহাসি করে ও আড্ডা শেষ করে উঠে যায়। এই শ্রমিকদেরই এক বেকার বন্ধু প্রকাশ, না আছে কোনো কাজ, না আছে বউ, সারাদিন বেকার ঘুরে ফিরে কারো থেকে ধান্দা করে খাওয়াই তার কাজ। তো প্রকাশ মাল খাওয়া শেষে বাড়ি ফিরতে গিয়ে হঠাৎ জঙ্গলের মধ্যে কি যেন দেখে থমকে যায়। সে অনেকটা কাছে এসে ভালো করে খেয়াল করলে দেখে একটা ছেলে ও একটা মেয়ে জঙ্গলের মাঝে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। তো কাজ শেষে মেয়েটি চলে যায় আর ছেলেটি তার নিজ বাসার দিকে ফিরতে থাকে। তো প্রকাশ ছেলেটির ফেস দেখে বলে, আরে এটা তো মশলা ভাঙানো মিলের বিনোদ, এই শালা দেয়াল টপকে এসব করতে আসে, শালা তো দেখি বিরাট খেলোয়াড়। কিন্তু মেয়েটা আসলে কে ছিল? এমন সময় প্রকাশ লক্ষ্য করে দেখে, আরে এটা তো মাধব আঙ্কেলের বাড়ি। ছি ছি, ভদ্রলোকের ঘরে এসব কি চলছে? ব্যাস, সকাল হলে দেখি উত্তেজনা সামলাতে না পেরে প্রকাশ সকাল সকাল ভিনু দর্জির বাড়িতে চলে এসেছে। ভিনু হলো প্রকাশের এটিএম বুথ, মানে এই হালার যখনই টাকা লাগে এই ভিনুর থেকে ধার নেয়। তো প্রকাশকে দেখে ভিনুর বউ যমুনা বলে, কি ব্যাপার প্রকাশ, কই থাকো, তোমাকে আজকাল দেখা যায় না যে? এই তো ভাবি আছি, আপনাকেও তো দেখি না, দেখবে কিভাবে, সারাদিন বাসায় থাকি, তোমার ভাই তো কোথাও নিয়েও যায় না। ভিনু বের হয়ে আসলে প্রকাশ বলে, ভাইয়া
তোমার সাথে একটা জরুরি কথা আছে। কিন্তু ভিনুর হাতে সময় নেই, তাই সে প্রকাশের সাথে কথাই জড়াতে না চাইলে প্রকাশ বলে, আচ্ছা একটা কথা বলো, মাধব আঙ্কেল তো আপনার খুব কাছের মানুষ তাই না? মাধব আঙ্কেলের কথা শুনে ভিনু বিষয়টাকে সিরিয়াসলি নেয়। এরপর বাসা থেকে বের হয়ে প্রকাশ ভিনুকে গত রাতের পুরো ঘটনাটা খুলে বলে। সব শুনে ভিনু তো চিন্তায় পড়ে যায়। প্রকাশ বলে, হিরোকে তো চিনেছি, বাট বুঝতেছি না নায়িকাটা কে, আমাদের নির্মলা ভাবি না তো? ভিনু রেগে গিয়ে বলে, শালা আরেকবার এরকম উল্টাপাল্টা কথা বললে কিন্তু আমি তোর জিব্বা কেটে ফেলবো। প্রকাশ বলে, ওকে ঠিক আছে, বিশ্বাস না করলে, তবে পরে মাধব আঙ্কেলের বদনাম হলে তখন যেন আমাকে দোষ দিও না। এবার তো ভিনু টেনশনে পড়ে যায়। সে তাহলে এখন কি করবে, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কারণ ওই বাড়িতে একমাত্র যুবতী মেয়ে তো শুধু নির্মলাই আছে। তাই ভিনুরও নির্মলাকেই সন্দেহ হতে থাকে। প্রকাশ বলে, এত চিন্তা করার দরকার নেই, আমার মনে হচ্ছে ওরা রোজ রাতেই এই কাণ্ড করে, তাই শিওর হতে চাইলে আজকে রাতে চলো আমার সাথে। সিন কাট হলে দেখি রাতের বেলা প্রকাশ ভিনুকে সাথে নিয়ে সেই জঙ্গলে ওই জায়গাতে আসতেছে। তো প্রকাশ ভেনুকে সেই জায়গাতে নিয়ে এসে বলে, একটু অপেক্ষা করে দেখো, ওরা দুজনেই এখানে চলে আসবে। কিন্তু সময় চলে যাচ্ছে, কই কেউ তো আসতেছে না। ওদিকে মাধব আঙ্কেলের বাড়ি থেকে টিভি সিরিয়ালের শব্দ শোনা যাচ্ছে, মানে নির্মলা ভাবি টিভি দেখতেছে, যা থেকে মনে তো হচ্ছে না নির্মলা ভাবি এসবের সাথে জড়িত। কিন্তু একটু পর হঠাৎ মাধব আঙ্কেলের বাড়ির সব লাইট বন্ধ হয়ে যায়, মানে নির্মলা ঘুমাতে যাচ্ছে। এদিকে তাদের পোষা কুকুর টাইগার বাড়ি পাহারা দিচ্ছে। এসব দেখে ভিনু বলে, তুই কি শিওর গতকাল এখানে ঘটনাটা ঘটেছিল? প্রকাশ বলে, ভাই 100% শিওর এখানেই ঘটেছিল। তখনই নির্মলার বেডরুমের লাইট জ্বলে ওঠে ও কয়েক সেকেন্ড পরেই সেটা বন্ধ হয়ে যায়। এরপর তো ভিনু বলে, প্রকাশ এখান থেকে তো মেয়েটির চেহারা একদম দেখতে পাচ্ছি না। এটা শুনে প্রকাশ ভিনুকে আরো সামনে এগিয়ে নিয়ে আসে, কিন্তু এখানে এসেও সেম প্রবলেম, এরা কিছুতেই মেয়েটির ফেস দেখতে পাচ্ছে না। তো এরা ফেস বোঝার চেষ্টা করছে, এমন সময় ছেলে ও মেয়েটি হঠাৎ বাসার ভিতরে চলে যায় ও বাথরুমের আলো জ্বলে ওঠে। প্রকাশ বলে, ভাই গত রাতে তো এরা বাহিরেই সব করছিল, আজকে ভিতরে গেল কেন? ভিনু বলে, ওসব রাখ, চল আরো এগিয়ে যাই, যেভাবেই হোক মেয়েটির ফেস দেখতে হবে। এটা শুনে প্রকাশ ভিনুকে বাড়ির আরো কাছে নিয়ে আসলে এরা অধীর আগ্রহে মেয়েটির বের হওয়ার অপেক্ষা করতে থাকে। তো রোমান্স শেষে ছেলে ও মেয়েটি বের হয়। তো দুজনে দুই দিকে চলে যেতে থাকলে প্রকাশ বলে, ভাই মেয়েটির চেহারা দেখলে? ভিনু বলে, চেহারা তো দেখতে পাইনি, তবে সাইজ দেখেই বুঝেছি এটা নির্মলা ছাড়া আর কেউ নয়। প্রকাশ বলে, আরে বাহ ভাই, সাইজ দেখেই চিনে ফেলেছ? ভিনু বলে, আরে গাধা, আমি এই গ্রামের একমাত্র দর্জি, আর নির্মলার ব্লাউজ আমিই সেলাই করি। 14, 36, 30। ব্যাস, সিন কাট হলে দেখি নিজের কথার সত্যতা প্রমাণের জন্য ভিনু প্রকাশকে তার দোকানের অর্ডার খাতা বের করে দেখাই। কিন্তু প্রকাশ খাতায় থাকা নির্মলার সাইজ দেখে বলে, ভাই এখানে তো সাইজ লেখা 14, 34, 30, কিন্তু তুমি তো ওই মেয়ের ফিগার দেখে বললে 14, 36, 30, মানে খাতা থেকে তো ওই মেয়ে 2 সাইজ বেশি মোটা। এটা শুনে ভেনু বলে, আরে ওর এই ব্লাউজটা বানিয়েছিল আজ থেকে কয়েক মাস আগে, আর জানিসই তো গ্রামের মেয়েরা বেশি খায় ও বসে বসে সারাদিন টিভি সিরিয়াল দেখে, তাই এদের সাইজ বেড়ে যায়। বিশ্বাস না হলে দাঁড়া, তোকে প্রমাণ দেখাচ্ছি। এই বলে ভিনু গ্রামের অন্য মেয়েদের আগের ব্লাউজ সাইজ এবং কয়েক মাস পরের ব্লাউজের সাইজ দেখিয়ে বলে, দেখ আগের থেকে 2-3 ইঞ্চি বেশি হয়েছে না? এসব শুনে প্রকাশ অবাক হয়ে বলে, ওরে ভাইয়া তুমি তো দেখি মারাত্মক ব্রিলিয়ান্ট। ভিনু বলে, শোন, নারী ধোকা দিতে পারে, কিন্তু এই ইঞ্চি টেপ কখনো ধোকা দেয় না, বুঝেছিস? সাবাস চাচা মিয়া, সাবাস। তো সিন কাট হয়ে সকালে আসলে দেখি প্রকাশ আর ভিনু তার দোকানে বসে নির্মলাকে নিয়ে আলাপ করছে। প্রকাশ বলে, ভাই দ্রুত মাধব আঙ্কেলকে বিষয়টা জানাও, কিন্তু মাধব আঙ্কেল বুইড়া মানুষ, শুনে আবার হার্ট অ্যাটাক করে কিনা, তাই ভিনু তাকে জানাতে রাজি হয় না।
প্রকাশ বলে তাহলে নির্মলা ভাবির হাজবেন্ড মুকুন্দনকে ডাইরেক্ট জানাও। কিন্তু একজন হাজবেন্ডের কাছে কি তার বউয়ের এসব কথা বলা যায়? প্রকাশ বলে তাহলে মুরালিকে অন্তত জানাও, কাউকে না কাউকে তো জানাতেই হবে, তাই না? ভিনুরও মনে হয় সব দিক বিবেচনা করে মুরালিকে জানানোটাই সবচেয়ে ভালো হবে। মুরালি হলো মুকুন্দনের ছোট ভাই, মানে নির্মলা ভাবির দেবর। তারা দুই ভাই শহরে বাবার কাঠমিস্ত্রির দোকানে কাজ করে। তো এরা মুরালিকে ফোন করে সব বলতে শুরু করলে মুরালি এসে তার বাবাকে বলে, বাবা ভিনু ফোন করেছিল, সে বলল বিনোদের সাথে নাকি নির্মলা ভাবিকে তারা বাজে কাজ করতে দেখেছে। মাধব আঙ্কেল হয়তো বিশ্বাস করতো না, কিন্তু ভিনু বলেছে শুনে সে আর অবিশ্বাস করতে পারে না। তো এসব শুনে আঙ্কেলের মুকুন্দনের জন্য খুব খারাপ লাগে। ছেলেটা দিনরাত কাজে ডুবে থাকে আর ওদিকে বউ এসব করছে। তাই আঙ্কেল মুরালিকে বলে, শোন, মুকুন্দনকে এক্ষুনি কিছু বলার দরকার নেই, আগে তুই বাড়িতে গিয়ে খোঁজ নে ঘটনা সত্যি কিনা। আর হ্যাঁ, বিনোদের সাথে তোর তো আগে থেকেই সমস্যা চলছে, সেটার কারণে আবার মাথা গরম করে কিছু বলে ফেলিস না। যা করবি বুঝে শুনে করবি, আর কিছু না বুঝলে আমাকে জানাস। সিন কাট হলে দেখি মুরালি শহর থেকে এসে তার বন্ধু নিদিশকে নিয়ে সোজা ভিনুর দোকানে গিয়ে উঠেছে। মুরালি বলতেছে, সবই বুঝলাম, কিন্তু ঘটনা সত্য কিনা এটা নিশ্চিত হব কিভাবে? ভিনু বলে, দেখ ভাই, তুই যেহেতু এসেই গিয়েছিস, তাই ঘটনা কি ঘটে সেটা রাতে নিজের চোখেই দেখে যাস, যাতে পরে আমাকে দোষ দিতে না পারিস। এই বলে ভিনু ওদের দুজনকে দোকানের ভিতরের রুমে বসিয়ে রেখে কাজে চলে যেতে ধরে জানালা দিয়ে বলে, আর হ্যাঁ, বিনোদের সাথে তোর আগের শত্রুতাকে এটার মাঝে যেন টেনে আনিস না। এই বলে ভিনু চলে যায়। ওদিকে মুকুন্দন এক কর্মচারীকে দিয়ে বউয়ের জন্য তার পছন্দের রঙের শাড়ি আনিয়েছে। স্বপ্ন দেখছে সে নেক্সট টাইম বাড়িতে ফিরলে এটা তার কলিজার টুকরো বউ নির্মলাকে গিফট করবে। আর তার বাবা মাধব একটু দূরে বসে সহজ সরল ছেলের এমন আবেগ দেখে আফসোস করতেছে। সিন কাট হলে দেখি ভিনু প্রকাশকে বলতেছে, আমার মনে হয় মুরালি রাগের মাথায় শেষমেশ গোলমাল পাকিয়ে ফেলবে। প্রকাশ বলে, আচ্ছা ভাই, মুরালি বিনোদের উপর খ্যাপা কেন? ভিনু বলে, সে এক লম্বা ইতিহাস। অনেক বছর আগে একসময় বিনোদ আর মুরালির পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। সেই সূত্রে মাধব আঙ্কেলের বাবা বিনোদের পরিবার থেকে টাকা নিয়ে কিছু জমি বিক্রি করে দেয়, কিন্তু এই কথা সে বাসার কাউকে বলেনি। যেদিন কাগজপত্রে সাইন করার কথা সেদিনই বুড়া হঠাৎ করে মারা যায়। এরপর বিনোদের পরিবার এসে বলে মাধব আঙ্কেলদের বাথরুম তাদের জমিতে পড়েছে, কিন্তু মাধব তো সেটা মানতে রাজি না। এই নিয়েই ঝগড়া লেগে যায়। এরপর থেকে এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। প্রকাশ হারামজাদা বলে, এই কারণেই তো বিনোদ প্রতিদিন মাধবদের বাথরুমে গিয়ে তাকদুম করে প্রতিদিন একটু একটু করে তাদের পাওনা উসুল করছে। সিন ভিনুর ট্রেলার শপে আসতে দেখি মুরালি আর নিদিশ সেখানে বসে অপেক্ষা করছে। নিদিশ বলে, আসামি দুইটাকে আজকে হাতে নাতে ধরে ফেলবো। মুরালি বলে, না, আগে ভাইয়াকে জানাবো, তারপর দেখি কি করা যায়। তখনই নিদিশের বোন নিশা ফোন করে বলে, কিরে তুই বাসায় কখন আসবি? নিদিশ বিরক্ত হয়ে বলে, আমি যখন ইচ্ছা তখন আসি, তোর এত মাথা ব্যথা কিসের? ঘরে কোনো কাজ নেই তোর? নিশা বলে, আমি তো তোর জন্য খাবার রাখবো কিনা এটা জানতে ফোন করেছি। খাবার টাবার রাখতে হবে না, তুই ফোন রাখ। তার মানে তুই রাতে আসবি না? তোর কাছে বলতে হবে নাকি, ফোন রাখ। নিশা ফোন রেখে কিছু একটা ভাবতে থাকে। নিদিশ মুরালিকে বলে, এই এক যন্ত্রণা, কোথাও বের হলেই শুধু ফোন দিতে থাকে, কখন ফিরবো, রাতে ফিরবো কিনা, বালার বিয়েও হচ্ছে না, তাহলেও বেঁচে যেতাম। তখনই ভিনু এসে বলে, টাইম হয়ে গেছে, চলো সবাই বের হই। মুরালি বলে, ওখানে সিনেমা চলতেছে নাকি যে সবাইকে সেটা দেখতে যেতে হবে? আমি আর নিদিশ যাবো, তোমরা এখানে থাকো। সে নিদিশকে নিয়ে অভিযানে যাবে, কিন্তু একটা জিনিস তার বুঝে আসতেছে না, তা হলো এত কিছু ঘটে যাওয়ার পরেও কুকুর কেন কোনো চিল্লায় না। প্রকাশ বলে, ওই শালা কুকুরকে কি যেন একটা দেয়, ওটা খেলে কুকুর আর কোনো সারা শব্দ করে না। তখনই মেয়েদের সবচেয়ে পছন্দের সিরিয়াল পঞ্চমী শুরু হয়ে গেলে আশেপাশের বাড়ি থেকে তার থিম মিউজিক শোনা যাচ্ছে। মিনি বলে, ওই তো সিরিয়াল শুরু হয়ে গেছে, এরপরই আসল খেলা শুরু, তোমরা তাড়াতাড়ি যাও। আর হ্যাঁ, আমি যেভাবে বলে দিয়েছি সবকিছু কিন্তু সেভাবেই করবে, ঠিক আছে? মুরালি হ্যাঁ বলে নিদিশকে নিয়ে বেরিয়ে পড়ে। সিন চলে আসে মুরালির বাড়ির পাশের সেই জঙ্গলে। সে আর নিদিশ ভিনুর কথা মতো কলা গাছের নিচে এসে বসেছে। ভিনু বলে দিয়েছিল সিরিয়াল শেষ হওয়ার 5 মিনিট পর নির্মলা লাইট অন করবে এবং 2 মিনিট পরে সেটা বন্ধ করে দিবে। এবার এরা সেটা ঘটার অপেক্ষা করতে থাকে। এরপর ভিনু বলেছিল এর 20 সেকেন্ড পর বাথরুমের কাছে নির্মলা আসবে। এবার এরা সেটা ঘটার অপেক্ষা করতে থাকে।
কিন্তু কি বাকি সব তো ঠিকভাবেই যাচ্ছিল, বাট অনেকক্ষণ হয়ে যাচ্ছে বিনোদ আসছে না। এদিকে অপেক্ষা করতে করতে মেয়েটিও চলে গেল। ওদিকে প্রকাশ কোনো আপডেট না পেয়ে অস্থির হয়ে বলে, বিনু ভাই চলেন আমরাও দেখতে যাই। বিনু বলে, আরে বেটা একটু অপেক্ষা কর। প্রকাশ বলে, আমার তো ঘরে বউ নেই যে তাড়াতাড়ি ফিরতে হবে, বাট আপনার বউ মানে যমুনা ভাবি কিন্তু বাসায় একা আছে। এটা শুনে ভিনু বলে, আরে হ্যাঁ আমার বউ আবার না জানি কার সাথে কি করছে। তাই ভিনু তাড়াতাড়ি বাসার দিকে রওনা দেয়। ভিনু বাসায় এসে দেখে সত্যি সত্যি যমুনা ঘরে নেই। ভিনুর তো মাথা পুরো খারাপ হয়ে যায়। তার উপর আবার সে খেয়াল করে আঙ্গিনের ব্লাউজ ঝুলতেছে। এইসব দেখে সে বুঝে যায় কাম সারছে, তার বউ নিশ্চয়ই কারোর সাথে জঙ্গলে গেছে। তখনই যমুনা এসে বলে, ঘরের লাইট নষ্ট হয়ে গিয়েছে, অন্ধকারে ভয় লাগছিল তাই সারদা দিদির বাসায় গেছিলাম। ভিনু বলে, আমাকে ফোন করতে? এমন ভাবে বলছো যেন ফোন করলেই ছুটে আসতে। এই বলে যমুনার রুমের দিকে চলে গেলে ভিনু ব্লাউজটির দিকে তাকিয়ে বলে, অকারণেই আমার বেবিটাকে সন্দেহ করছিলাম। এই বলে ভিনু খুশি হয়ে বাসায় ঢোকে। সিন কাট হলে দেখি সকালবেলা ভিনু আর প্রকাশ রাতের আপডেট নেওয়ার জন্য তাড়াহুড়ো করে মুরালির বাসায় আসতেছে। বাড়িতে ঢুকতেই তাদের দেখা হয়ে যায় মুরালির মা সরোজিনী আন্টির সাথে। ভিনু বলে, আন্টি মুরালি বাসায় আছে? আন্টি বলে, হ্যাঁ কাল রাতে 1টার সময় চোরের মতো এসে দরজায় নক করেছে। ভিনু বলে, শহর থেকে আসার সময় বাস পায়নি তো তাই দেরি হয়ে গেছে। আন্টি বলে, এইসব কিছুই না, ওদের বাপ ছেলে সবগুলোর একই স্বভাব, বাড়িতে আসার আগে একবার জানানোরও দরকার মনে করে না। ওদের কাছে ঘরের মেয়ে মানুষ হলো শুধু রুটি বেলার মেশিন। এরপর ওরা বাড়ির পিছনে গিয়ে দেখে মুরালি ব্রাশ করতে করতে কেন জানি বাথরুমে সেই চিটকিনির মাপ যোগ করছে। ভিনু বলে, কালকে কি হলো এটা চিন্তা করে আমার সারা রাত ঘুম হয়নি, এখন তাড়াতাড়ি বল কি দেখলি। মুরালি বলে, অমন কিছুই হয়নি, বিনোদ তো আসেনি। ভিনু বলে, তাইলে তো মিটেই গেল, এই বিষয়টা এখানেই শেষ। আর হ্যাঁ, এটা আমরা দুইজন ছাড়া আর কেউ জানে না, আমরা এটা এখানেই ক্লোজ করে দিলাম। এই বলে ভিনু যেতে নিলে মুরালি বলে, ভাইয়া বিনোদ আসেনি কিন্তু ও ঠিকই এসেছিল। এটা শুনে এরা আবার কেসটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে যায়। এমন সময় ঘরের ভিতর থেকে নির্মলা তার শাশুড়িকে বলে, মা গমের বস্তাটা কোথায় রেখেছেন? আমি বিনোদের মিলে আটা ভাঙাতে যাচ্ছি, বস্তাটা দেন। এটা শুনতেই প্রকাশ মুরালিকে বলে ওঠে, বিনোদের মিলে যাচ্ছে? এটা শুনে মুরালি রেগে মেগে বলে, বিনু ভাইয়া খেলা এখনো শেষ হয়নি। এই বলেই মুরালি দৌড়ে গিয়ে ঘর থেকে একটা জামা পরেই বেরিয়ে আসে। এরপর তারা তিনজন মিলে লুকিয়ে লুকিয়ে নির্মলাকে ফলো করতে থাকে। মানে এরা এইভাবেই নির্মলাকে ফলো করে বিনোদের মিল পর্যন্ত যাবে এবং লুকিয়ে লুকিয়ে দেখবে কি ঘটে। তো সিনগুলো অনেক মজার, তাই সিনগুলো দেখেন। আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই, আমি যা বলি সেগুলোতে কান দিবেন না, আপনার মনোযোগ শুধু সিনে রাখবেন, ঠিক আছে? অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি সকল প্রকার লাইভ ম্যাচ দেখতে এবং স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই আয় করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি নানা প্রকার গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তো এরা দেখে নিদিশের বোন নিশাও বিনোদের মিলে এসেছে। নিশা চলে গেলে নির্মলা এসে বিনোদের সাথে কথা বলতে থাকলে এরা তিনজন দূর থেকে বোঝার চেষ্টা করছে ওরা দুজনে আসলে কি নিয়ে আলাপ করছে। প্রকাশ বলে, আমি কারো ঠোঁট নাড়ানো দেখেই বুঝতে পারি কি বলা হচ্ছে, তাই আমি কাছে গিয়ে দুজনের ঠোঁট নাড়ানো দেখে আসি। এই বলে প্রকাশ কাছে যায় ও লুকিয়ে নির্মলা ও বিনোদের ঠোঁট নাড়ানো দেখে অনুমান করে। নির্মলা বলছে, কাল রাতে আসনি কেন? কালকে আমার মুড ভালো ছিল না, আজকে আসবো। না না, আজকে এসো না, আজকে মুরালি বাসায় আছে। তো প্রকাশ ফিরে এসে মুরালিকে এসব জানালে ভিনু বলে, ধুর ওরা নিশ্চয়ই অন্য কিছু বলছিল, তুই শুধু শুধু আগুনে ঘি ঢালছিস। মুরালি বলে, প্রকাশের কথা বিশ্বাস না করলেও এই দুজনের মাঝে কিছু একটা যে চলতেছে তা বুঝতে পারছি। এই বলে পরিবারের অসম্মানের কথা ভেবে মুরালি খুবই চিন্তিত হয়ে পড়লে ভিনু তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুই এত টেনশন করিস না, মুকুন্দনকে জানিয়ে দেখ সে কি সিদ্ধান্ত নেয়, আর আমরা তো আছি তোর পাশে। তখনই তারা বিনোদের দোকানের দিকে তাকালে দেখতে পাই নির্মলার চুলে কিছু একটা ময়লা লেগেছে আর বিনোদ সেটা আলতো করে পরিষ্কার করে দিচ্ছে। এটা দেখে তো মুরালি আরো রাগে জ্বলতে থাকে। নির্মলা চলে গেলে মুরালি তার বাবাকে ফোন করে বলে, বাবা যা সন্দেহ ছিল সেটা সত্য, এখন এটা মুকুন্দন ভাইয়াকে ডাইরেক্ট জানাতে হবে। এটা শুনে আঙ্কেল খুব কষ্ট পায় ও বলে, বলতে তো হবেই, তবে ওর মুখের দিকে তাকিয়ে আমি এটা বলতে পারবো না, তুই আয়, দুজনে মিলে কোনোভাবে বলবো। সিন কাট হলে দেখি মুরালি মুকুন্দনের কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নির্মলা ফোনে চ্যাট করতে করতে মুরালিকে চা দিলে মুরালি আর চোখে নির্মলাকে দেখতে থাকে। বারান্দায় মুরালির মা সরোজিনী নির্মলার ছোট্ট মেয়ে মিনুকে নিয়ে বসে আছে। মুরালি বের হওয়ার সময় সরোজিনী বলে, কি চেক আউটের টাইম হয়ে গেছে? মুরালি বলে, কিসের চেক আউট? সরোজিনী বলে, ঘরে তো আসিস হোটেলের মতোই,
রাতে চেক ইন আর সকালে চেক আউট, মানে তার মা বুঝেছে বাড়ির প্রতি তাদের কোনো ইমোশন নেই, শুধু দুম করে আসে আর চলে যায়। তো মুরালি তার মাকে পাত্তা না দিয়ে তার বন্ধু নিদিশের বাড়িতে চলে আসে। নিদিশের বোন নিশা উঠোনে গম শুকাতে দিয়েছে। মুরালি বলে, কিরে তোর ক্লাস নেই আজকে? নিশা বলে, পড়ালেখা শেষ, গতকাল একটা ছেলে আমাকে দেখতে এসেছিল, কিন্তু ছেলেটা দেখতে ভালো না। মুরালি বলে, তোর এই চেহারায় কি রাজকুমার আসবে নাকি? নিশা বলে, আসবে তো, একদম আমার মতোই স্লিম, লম্বা লম্বা চুল। মুরালি বলে, এমন ছেলে চাইলে পত্রিকায় বিজ্ঞাপন দে। নিশা বলে, এমন ছেলে তো আমাদের গ্রামেই আছে, তাহলে আর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার দরকার কি? এখন কথা হলো, এই গ্রামে এমন লম্বা চুল তো বিনোদের, তাহলে কি বিনোদ নিশার সাথেও? তো যাই হোক, নিদিশ বেরিয়ে আসলে তারা নির্মলা ভাবির বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। নিদিশ বলে, তুই মুকুন্দন ভাইয়াকে জানা। মুরালি বলে, ভাইয়াকে তো তুই চিনিস, না জানি এটা শুনে সে কি রিয়াক্ট করে। নিদিশ বলে, কিন্তু এক সময় তো বলতেই হবে। মুরালি বলে, আর হ্যাঁ, ভাইয়া যদি কোনো ব্যবস্থা নিতে চাই তাহলে আমার কাছে একটা মাস্টার প্ল্যান আছে, প্ল্যানটা কি সেটা পরে বলবো। তো যাই হোক, মুরালি শহরে ফিরে এসে তার বাবাকে সব বললে সে মুকুন্দনকে ডেকে আনেও বলে, বাবা তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, প্লিজ এটা শোনার পর তুই নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করিস। এরপর সে বিনোদের সাথে নির্মলার পুরো ঘটনাটা A to Z খুলে বললে মুকুন্দনের মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়ে। মাধব বলে, তোর সামনে এখন দুইটা রাস্তা খোলা, হয়তো নির্মলাকে তালাক দিয়ে দে, অথবা যদি মেনে নিতে পারিস তাহলে ওকে নিয়ে দূরে কোথাও চলে যা। এটা শুনে মুকুন্দন চিন্তা ভাবনা করে তার বাবাকে জানাই, বাবা আমি ওকে তালাক দিয়ে দেবো, কিন্তু এত সহজে আমি ওকে যেতে দিব না। মুরালি বলে, বাবা সোজা গিয়ে দুইটারে ধরে নাক মুখ ফাটিয়ে দিয়ে আসি। আঙ্কেল বলে, না না না, এভাবে হবে না, পুরো গ্রামের সামনে ধরে মার দিতে হবে, তোরা এখন বাসায় যা, যা কিছু করা দরকার তোর কুমার চাচার সাথে কথা বলে করবি। মুরালি আর মুকুন্দন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মুকুন্দন বউয়ের উপর রাগ করে নতুন শাড়িটা ব্যাগ থেকে নামিয়ে রাখে। আঙ্কেল বলে, শোন, বউয়ের সাথে এমন ভাব করবি যেন সবকিছু আগের মতোই আছে, আর বেশি ব্রেন খাটানোর চেষ্টা করবি না, কারণ ব্রেন তোর নাই। আর হ্যাঁ, শাড়িটা ব্যাগে নে, আগের মতোই হাসি মুখে বউয়ের হাতে তুলে দিবি। সিন কাট হলে দেখি তারা দুই ভাই বাড়িতে চলে এসেছে। মুকুন্দন তার মেয়ের কোকড়ানো চুল দেখে বলে, চুলের এই কি অবস্থা করেছিস? সরোজিনী আন্টি বলে, একদম ঝাড়ুর মতো চুল, আমাদের বংশে কারো এমন চুল নেই। লেও ঠেলা। মুকুন্দনের মনে এই সন্দেহ ঢুকে গেল, এই সন্তান কি তাহলে ওর নয়? এমন সময় নির্মলা এসে মুকুন্দনের ব্যাগ নিতে চাইলে মুকুন্দন অফ মুডে বলে, এটা ধরার দরকার নেই, আমারটা আমি নিতে পারবো। নির্মলা এমন আচরণে অবাক হয়, তবে কিছু না বলে সে চা আনতে যায়। মুরালি বলে, ভাই তুমি রাগ করে কথা বলছো কেন? ভাবি বুঝে ফেলবে তো, ন্যাচারাল অ্যাক্টিং করো। ওদিকে নির্মলা হাজবেন্ডের জন্য চা নাস্তা এনে তার ব্যাগ খুলে নতুন শাড়ি দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। মুকুন্দন ফ্রেশ হয়ে আসলে নির্মলা খুশিতে তাকে জড়িয়ে ধরে। যে শরীরে অন্যজনের হাত পড়েছে সেই শরীরে মুকুন্দনকে জড়িয়ে ধরতেছে, এতে মুকুন্দনের মেজাজ খারাপ হয়ে যায়, বাট সে কোনো রকমে নিজেকে সামলে নেয়। সিন কাট হলে দেখি মুরালি ও মুকুন্দন প্ল্যান করার জন্য কুমার চাচার বাড়িতে এসেছে। এমন সময় চাচি এসে সামনের পূজা নিয়ে কথা বলতে চাইলে চাচা তাকে ধমক দিয়ে বলে, দেখতেছো না গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যাও যাও ঘরে গিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আসো। এই বলে চাচিকে ভাগিয়ে দিয়ে চাচা বলে, এই মহিলাদের সামনে কেউ কিচ্ছু বলবে না। তখনই শালু অফিস থেকে ফিরলে মহেশ তাকে শাসিয়ে বলে, তোকে কতদিন বলেছি কাজ থেকে সরাসরি বাড়িতে আসবি, এত দেরি করলি কেন? শালু বলে, রাস্তায় যে জ্যাম, আমি কি উড়ে আসবো নাকি? মহেশ রেগে মেগে বলে, বেশি কথা বললে মারবো কিন্তু। মুকুন্দন বলে, শুধু শুধু ওর উপর এমন করছিস কেন? ও তো পরিবারের ছোট বোন। মহেশ বলে, মেয়েদের উপর সবসময় নজর রাখতে হয়, সেটা মা হোক, বোন হোক বা বউ, নইলে তোর বউয়ের মতো হবে। লে জ্বালা। তো শালু ঘরে এসে রেগে মেগে বলে, বাহিরে কিসের সালিশ চলতেছে? হ্যাঁ, শুধু শুধু আমার উপর চিল্লাচ্ছে। মহেশের বউ গীতা বলে, তোমার ভাইয়ের স্বভাব তো তুমি আমার চেয়ে ভালোই জানো, কি দরকার তোর উল্টো জবাব দেওয়ার? শালু বলে, ওদের ব্যাটাগিরি তোমরা সহ্য করতে থাকো, আমি পারবো না। বাহিরে কুমার চাচা বলে, এখন কি করবি বল? মহেশ বলে, আর কি করব, সোজা গিয়ে বিনোদকে ধরবো আর ইচ্ছে মতো কেলাবো। চাচা বলে, না না না, শুধু শুধু গিয়ে ধরলে আমরা ঝামেলায় পড়ে যাবো, চালাকি করে হাতে নাতে ধরতে হবে। তোরা মুরালি যেভাবে বলে সেভাবে কর, ও আমাদের বংশের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। সিন কাট হয়ে চলে আসে পরদিন সকালে। মুরালি বাসা থেকে বের হওয়ার সময় দেখে তার মাকে অসুস্থ লাগছে। মুরালি জ্বর আছে কিনা দেখলে আন্টি বলে, জ্বর টর নেই, তবে শরীর খুব দুর্বল আর ঘুম ঘুম লাগছে। তখনই মিনু দৌড়ে একটা হাড্ডি এনে নির্মলাকে দেখিয়ে বলে, মা এটা কি? আমাদের কুকুরটার সামনে পড়েছিল। মুরালি আর মুকুন্দন মুখ চাওয়াচাওয়ি করে। এরা ক্লিয়ার যে বিনোদ রাতে এসে এসব কুকুরকে খেতে দিয়ে শান্ত করে রাখে, কিন্তু নির্মলা হাড্ডিকে ফেলে দিয়ে বলে, মনে হয় কাক ফেলে গেছে, আয় তোকে হাত ধুয়ে দেই। সিন চলে আসে কুমার চাচার কারখানায়। তারা বাপ বেটা মিলে কাজ করছে, তখনই সেখানে মুরালি আসে। তাদের এই পরিকল্পনার একমাত্র নারী সদস্য হচ্ছে মুরালির বোন রিমা। রিমাকে এখনো জানানো হয়নি। মুরালির তাই ফোন করে রিমার
হাজবেন্ডের সাথে বিষয়টা শেয়ার করে। রিমা এইসব শুনে বলে, আমার তো তখন থেকেই সন্দেহ হয়েছিল, যখন থেকে ভাবি মেকআপ করা শুরু করেছে। এই ডাইনিকে ধরার জন্য আমি তোর পাশে আছি। সিন কাট হলে দেখি নির্মলা মুকুন্দনের শখ করে আনা নতুন শাড়িটি পরেছে, তবে সেটা পরে মরিচ ভাঙানোর জন্য বিনোদের মিলে যাচ্ছে। কেমন না লাগে। মুকুন্দন বলে, এই শাড়ি আমি মরিচ ভাঙাতে যাওয়ার জন্য আনিনি। আন্টি রেগে মেগে বলে, তাহলে কি এটা পরে কিচেনে রান্না করার জন্য এনেছিস? তোদের বাপ বেটার তো বউকে নিয়ে কোথাও যাওয়ার সময় নেই, আবার বউ যদি সেজে গুজে একাই কোথাও বের হয় তো তাতেও সমস্যা। মুকুন্দ বলে, আমরা ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াই না, কাজ নিয়ে ব্যস্ত থাকি। আন্টি বলে, মজা করার সময় বন্ধু বান্ধব নিয়ে তোরা ঠিকই মাস্তি করিস, কিন্তু আমাদের কথা কি তোরা ভাবিস? মুকুন্দন বলে, বন্ধুদেরকে টেনে এনো না মা, ওরা না থাকলে তো জানতেই পারতাম না এখানে কি চলছে। কি চলছে মানে? এইসব নিয়ে মা ছেলে ঝগড়া লেগে গেলে নির্মলা বলে ওঠে, আমার শাড়ি নিয়ে সমস্যা তো, ঠিক আছে আমি পাল্টে আসছি। সিন কাট হলে দেখি কিসের শাড়ি পাল্টে আসা মুকুন্দন নির্মলাকে আসতেই দেয়নি, মুকুন্দন নিজেই মরিচ ভাঙাতে এসেছে। তো বিনোদ মুকুন্দনকে দেখে বলে, কি ব্যাপার ভাই, তোমাকে বহুদিন হলো দেখি না যে? শহরে কাজ চলছে তাই খুব ব্যস্ত আছি। নির্মলা ভাবি বলেছিল। লে জ্বালা, তো কি এনেছো? মরিচ, দেখে তো খুব ঝাল মনে হচ্ছে। এবার নির্মলা ভাবির রান্না তো আরো সুস্বাদু হবে। কোন তো কেমন না লাগে। মুকুন্দনের রাগ তো চাঁদিতে উঠে যাচ্ছে। বিনোদ বলে, তো শহরে কবে যাবে? মুকুন্দন বলে, তাড়াতাড়ি চলে যাব, তোর কাজে কোনো ডিস্টার্ব করব না। বিনোদ শেষ কথাটা ভালোভাবে খেয়াল না করেই মরিচ নিয়ে চলে যায়। সিন কাট হয়ে চলে আসে কুমার চাচার কারখানায়। সব মাস্টার মাইন্ড একত্রে জড়ো হয়েছে। তখনই সেখানে মুকুন্দন অস্থির হয়ে এসে বলে, আমি এইমাত্র ওই বদমাশ বিনোদের সাথে দেখা করে আসলাম। শালার মুখ থেকে আজকে সত্যটা বেরিয়েই গেছে যে ও প্রায়ই নির্মলার সাথে দেখা করে। আর দেরি করা সইছে না, আমাদের যা করার এখনই করতে হবে। মহেশ বলে, মুরালি তোর প্ল্যান কি বল? মুরালি তার ব্যাগ থেকে একটা বড় সাইজের খাতায় হাতে আঁকা ম্যাপ বের করে। মুরালির কীর্তি কাহিনী তো কেউ কিছু বুঝতে পারতেছে না, কারণ এতটুকু বোঝার মতো জ্ঞান এদের কারোরই নেই। মুরালি বলে, আমাদের এলাকায় যা কিছু আছে আমি সব এই ম্যাপে তুলে এনেছি, এটা আমাদের ব্লুপ্রিন্ট, এবার সবাই মনোযোগ দিয়ে শোনো। এই বলে মুরালি তার প্ল্যান স্টেপ বাই স্টেপ বলতে থাকে, আর একই সময়ে সেই সিনগুলোও ফাঁকে ফাঁকে চলতে থাকে। মুরালি বলে, আজকে মিটিং শেষ হওয়ার পর মুকুন্দন ভাইয়া সরাসরি বাড়িতে যাবে, তবে আচরণ আগের মতোই রাখতে হবে, ভাবি যেন কিছু বুঝতে না পারে। যদি প্ল্যান কাজ করে তাহলে এটাই নির্মলার সাথে তোমার শেষ রাত। সে কিন্তু তোমার মন গলানোর চেষ্টা করবে, কিন্তু তার ফাঁদে পা দেয়া যাবে না। কথা মতো সেটাই হয়। নির্মলা রাতে মন গলানোর জন্য বলে, আমি শাড়ি পরে বাহিরে যাচ্ছিলাম, এটা আপনার ভালো লাগেনি? আরে আমি তো আপনাকে দেখানোর জন্যই শাড়িটা পরেছিলাম। কিন্তু মুকুন্দন কিছুতেই মন গলাচ্ছে না। নির্মলা বলে, ইদানিং আপনি খুব রক্ষণশীল হয়ে গেছেন, আগে তো এমন ছিলেন না। অবশ্য আমার কিন্তু ভালোই লাগে আপনি এমন করলে। মুকুন্দন কিছুতেই মন গলাবে না জন্য এবার মুখই ফিরে নেয়। মুরালি বলে, প্ল্যানের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হলো পানির ট্যাঙ্ক। ভিনু ভাইয়া, তোমাকে কষ্ট করে পানির ট্যাঙ্কে চড়তে হবে। তুমি আর প্রকাশ ট্যাঙ্কের উপরে চড়ে দেখবে সেখান থেকে আমাদের বাড়ি দেখা যায় কিনা। ব্যাস প্ল্যান মতো ভিনু আর প্রকাশ ট্যাঙ্কে চড়ে চেক করে দেখে, হ্যাঁ দেখা যায়। আর মহেশ ভাই, তোমার কাজ হলো এলাকার চেয়ারম্যান, মেম্বার ও পুলিশদের সাথে যোগাযোগ করা। ব্যাস প্ল্যান মতো মহেশ সবার সাথে যোগাযোগ করে নেয়। আর নিদিশ, তোর কাজ হলো শহর থেকে আমাদের জন্য কালো ড্রেস নিয়ে আসবি, কারণ রাতের বেলা এটাই আমাদের সবচেয়ে বড় সেফটি। ব্যাস প্ল্যান মতো নির্দিষ্ট শহর থেকে কালো কাপড় নিয়ে আসে। এরপর মুরালি তার আঁকানো ম্যাপে একটা কাঠের গুটি রেখে বলে, এটা হলো বাথরুম, আর এটা হলো বিনোদের বাসা। তাই বিনোদকে হাতে নাতে ধরতে হলে কে কোথায় ওত পেতে থাকবে বলছি। এই বলে মুরালি সবার পজিশন ম্যাপে বুঝিয়ে দেয়। এরপর বলে, ফাইনাল অপারেশনের দিন সকাল 9টায় আমি শহরে কাজে ফেরার জন্য বের হব। আর হ্যাঁ ভাইয়া, তুমিও কাজে ফেরার কথা বলে ঠিক 10:30টায় বাড়ি থেকে বের হবে। তোমার মেয়ে মিনুকে দেখে ইমোশনাল হয়ে আবার ভাবিকে মাফ করে দেওয়ার কথা ভেবো না। যদি মাফ করার ভাবনা আসে তো হারামজাদা বিনোদের চেহারাটা কল্পনা করবে আর আমাদের গোষ্ঠীর মান সম্মানের কথা ভাববে। আর হ্যাঁ, মিনুকে আমরা ওই ডাইনির থেকে যেভাবেই হোক ছিনিয়ে নেব। এরপর তুমি নতুন বিয়ে করে সুখে সংসার শুরু করিও। ব্যাস ঠিক প্ল্যান মতোই মুকুন্দন বাড়ি থেকে বেরিয়ে আসে। মুরালি বলে, এরপর আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করব। মুকুন্দন ভাই, সন্ধ্যার পর ভাবি তোমাকে কল দেওয়া শুরু করবে, তুমি কিন্তু কিছুতেই কল রিসিভ করবে না। আর মহেশ ভাই, বাড়িতে গিয়ে বলবে যে তুমি আর চাচা সারা রাত বাহিরে কাজ করবে, তাই বাসায় আসতে পারবে না। প্ল্যান মতো মহেশ বাড়িতে গিয়ে দেখে তার মা আর বউ গীতা বসে বসে টিভি দেখছে। মা, আমাদের জরুরি কাজ পড়ে গেছে, আজকে রাতে বাইরে থাকতে হবে। আর গীতা, তুমি এখনই টিভি বন্ধ করে শুয়ে পড়ো। গীতা টিভিটা বন্ধ করতে দেরি করলে মহেশ তার দিকে চোখ গরম করে তাকাতেই সে সাথে সাথে টিভিটা বন্ধ করে দেয় ও মহেশ চলে যায়। মুরালি বলে, ঠিক এই সময় আমাদের বাড়িতেও মা আর নির্মলা সিরিয়াল দেখতে বসবে। এখানেই শেষ হবে আমাদের পরিকল্পনার প্রথম ধাপ, এবার শুরু হবে পরিকল্পনার দ্বিতীয় ধাপ।
কুমার চাচা অভিযানের লক্ষ্যে ভাতিজাদের হাতে লাঠি ও রশি তুলে দেয়। মুরালিকে কাঠের একটা স্পেশাল অস্ত্র দিয়ে বলে, শালাকে আমাদের এই খানদানি অস্ত্র দিয়ে মারবি, তাহলে আমাদের পূর্বপুরুষ খুশি হয়ে যাবে। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই লোহা ব্যবহার করবি না, কারণ কাঠের উপর আমাদের ভরসা আছে। কাঠ দিয়ে মারলে অন্তত প্রাণে মরবে না। মুরালি টেবিলের উপর একটা বালতি রেখে বলে, সবার ফোন সুইচ অফ করে এটাতে রাখো। নিধির বলে, ফোন রাখতে হবে কেন? মুরালি পুরো আর্মি কমান্ডারের ভাব নিয়ে বলে, যখন মিশন শুরু হবে তখন সবার ফোকাস শুধু মিশনেই থাকতে হবে। এই মিশনে আমি কোনো কম্প্রোমাইজ চাই না, বুঝতে পেরেছো সবাই? মুরালির সিরিয়াসনেস দেখে সবাই আরো বেশি সিরিয়াস হয়ে যায় এবং একে একে সবার ফোন অফ করে বালতিতে রাখতে থাকে। এরপর প্রতিদিনের মতো টিভিতে সিরিয়াল শুরু হয়ে গেলে এরাও মিশনের জন্য বেরিয়ে পড়ে। আর ওদিকে এদের বাবা মাধব আঙ্কেলও শহরে বসে অধীর আগ্রহ, উত্তেজনা ও টেনশন নিয়ে অপেক্ষা করতে থাকে। মিশন শুরু হয়। মুরালি আর মুকুন্দন কচু গাছের নিচে পজিশন নিয়ে অপেক্ষা করছে, আর ওদিকে নির্মলা খাবার খেতে খেতে শাশুড়ির সাথে বসে সিরিয়াল দেখছে। কিছুক্ষণ পর মুরালির নড়াচড়ার একটু শব্দ হতেই তাদের কুকুরটা টের পেয়ে যায় ও ঘেউ ঘেউ করতে শুরু করে। মুরালি প্ল্যান করার সময় কুকুরের কথা মাথায় ছিল না, সবার তো মাথায় হাত। এই বুঝি এরা ধরা খেয়ে গেল। ওদিকে কুকুরের ঘেউ ঘেউ শুনে আন্টি নির্মলাকে বলে, কুকুরটা তো এমন করে না, একটু বাহিরে গিয়ে দেখো তো কেন ডাকছে। নির্মলা তখন টর্চ নিয়ে বাহিরে বের হয়। তো নির্মলা চলে গেলে কুকুরটি আবারও ঘেউ ঘেউ শুরু করে। মুকুন্দন বলে, ওকে কিভাবে থামাবি? মুরালি বলে, আমরা অপেক্ষা করতে থাকি। বিনোদ এসে ঘুমের ওষুধ মেশানো হাড্ডি দিলে ও খেয়ে ঘুমিয়ে পড়বে। আচ্ছা, আপাতত একটা কাজ করি, আমি টাইগারের কাছে যাই, ও আমাকে দেখলে শান্ত হয়ে যাবে। এই বলে মুরালি টাইগারের কাছে আসে। ও আদর করে বলে, বাবারে, তোর মালিক খুব বিপদে আছে, তোর পায়ে ধরি, 15 মিনিটের জন্য একটু চুপ করে থাক। একটা হারামজাদাকে ধরতে এসেছে, তুই আমাদেরকে এতটুকু উপকার কর। মুরালি কুকুরের সাথে কথা বলছে, এমন সময় তো নির্মলা জানালা বন্ধ করতে করতে আন্টিকে বলে, চলেন আপনাকে ব্লাড প্রেশারের বড়ি দিচ্ছি। এসব শুনে মুরালি সেখান থেকে পালিয়ে তার ভাইয়ের কাছে এসে বলে, ভাই, এই ডাইনি তো মাকে রোজ ব্লাড প্রেশারের বড়ি খাওয়ানোর চলে ঘুমের বড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এটা শুনে মুকুন্দনের নির্মলার উপর রাগ তো আরো বেড়ে যায়। তো সিরিয়াল চলতেছে আর এদিকে সবাই অপেক্ষা করছে কতক্ষণে সিরিয়াল শেষ হবে। একটু পর সিরিয়াল শেষ হলে সবাই চূড়ান্ত অভিযানের জন্য প্রস্তুত হয়। যে যেখানে ছিল সেখান থেকেই মুরালির বাড়ির কাছে এসে অবস্থান নিতে থাকে। মুরালির বোন রিমা নির্মলাকে হাতে নাতে ধরাটা দেখতে এই মাঝরাতে অটো ভাড়া করে তার স্বামীকে নিয়ে আসতে থাকে। অন্যান্য দিনের মতোই সিরিয়াল শেষে নির্মলা বাড়ির সব লাইট বন্ধ করে দেয়। মিশনের সদস্যরা শ্বাসরুদ্ধকর অপেক্ষা করতে থাকে বরাবরের মতো নির্মলার ঘরের লাইটটা আবার জ্বলে ওঠার জন্য। একটু পর ঠিক সেটাই ঘটে। সবাই তো মহা খুশি, কারণ এই লাইটটা বন্ধ হওয়ার পরেই বিনোদ আসবে। আর বরাবরের মতো লাইটটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেলে এদের উত্তেজনা আরো বেড়ে যায়। বিনোদ ট্যাঙ্কের উপর থেকে সবাইকে আপডেট দিচ্ছে 20 সেকেন্ডের মধ্যে বিনোদ আসবে ও 40 সেকেন্ডের মাথায় শালা দেয়াল টপকাবে। ঠিক তখনই নির্মলা বেরিয়ে আসে।
এও বলে কান্নাকাটি বন্ধ করো, ওরা শুরু করেছে কিন্তু শেষটা আমরা করব। তো মুরালি প্ল্যান মতো বাথরুমের দরজাটা বাহির থেকে আটকে দিয়ে বারান্দার লাইটটা জ্বালালে সিগন্যাল লাইট দেখে বাড়ির ট্যাঙ্কের উপর থেকে ভিনু আর প্রকাশ বুঝে ফেলে যে অপারেশন সাকসেসফুল। ব্যাস এরা এমনভাবে সেলিব্রেট করা শুরু করে যেন বাংলাদেশ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতে গেছে। নিদিশ, মহেশ, কুমার চাচা যে যেখানে ছিল সবাই মুরালিদের বাথরুমের দিকে রওনা দেয়। এদিকে মুরালি আর মুকুন্দন বিনোদ ও নির্মলাকে বাথরুমে বন্দি করে বাহিরে দাঁড়িয়ে থেকে সবার আসার অপেক্ষা করতেছে। একটুর মাঝে মিশনের সকল সদস্য চলে আসে। মহেশ এলাকার মেম্বারকে খবর দিয়েছে সে আসলে দরজা খোলা হবে। মহেশ বলে, বাবা বিনোদ, আজকে তোর খেল খতম। পুরো ব্যান্ড পার্টি নিয়ে এসেছে তোকে জামাই আদর করার জন্য। তুই ভেবেছিস কি তলে তলে টেম্পু চালাবি আর কেউ কিছু বুঝতে পারবে না? আজকে বুঝবি কত ধানে কত চাল। বিনোদ বলে, মহেশ দরজা খোল, আমি বের হলে কিন্তু তোর খবর আছে। এমনিই তো সবার মাথা গরম, তার উপর বিনোদের তেজ দেখে মুরালি রেগে গিয়ে বলে, তেজ কম দেখা শালা, তোকে সাইজ করার জন্য বাহিরে সবাই অপেক্ষা করছে, খালি একবার মেম্বারকে তার লোকজন নিয়ে আসতে দে। তোর বাপ এই বাথরুম নিজেদের দাবি করছিল তাই না? আজকে এই বাথরুমেই তোর বিয়ে দেবো। এদিকে বাহিরে হইচই শুনে মুরালির মা সরোজিনী আন্টি বেরিয়ে আসে ও বলে, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? তোরা দুই ভাই না সকালে শহরে চলে গেলি, তাহলে এখানে কি করছিস? মুকুন্দন বুঝতে পারছে না তার মাকে কথাটা কিভাবে বলবে। কুমার চাচা বলে, কি দেখছিস সত্যটা বলে দে। মুকুন্দন মিনমিন করে বলে, মা, নির্মলার না বিনোদের সাথে পরকীয়া চলছে, তাই আমরা ওকে ধরতে এসেছি। আন্টি তো কিছুই বুঝতে পারছে না। সে বলে, তার মানে নির্মলা এখন এই বাথরুমে বন্দি, তাই তো? প্রকাশ বলে, হ্যাঁ আন্টি, অনেক কষ্টে ধরেছি। আন্টি বলে, ও আচ্ছা, তাহলে ঘরে যে মিনুর সাথে শুয়ে আছে সে কে? তোর দাদি? তো নির্মলা বাহিরে, তার মানে ভিতরে অন্য মেয়ে। মানে দাঁড়ালো বিনু যে মেয়েকে নির্মলা ভেবে এরা এত কিছু ঘটিয়ে ফেলেছে সেই মেয়েটা আসলে নির্মলা ছিলই না। প্রকাশ কানে কানে বলে, বিনু ভাইয়া, তোমার সাইজে গড়বড় হয়ে গেছে, এবার তোমার খবর আছে। এদিকে মুকুন্দন ভাবতেছে তার সহজ সরল বউ নির্মলা যদি এখন শোনে তার স্বামী তাকে এত বড় সন্দেহ করেছে তাহলে তো তারও খবর আছে। ঠিক এমন সময় এলাকার মেম্বার দলবল নিয়ে এসে বলে, কি খবর, নির্মলা ধরা পড়েছে? মহেশ পরিস্থিতিটা ঘোরানোর জন্য মেম্বার সহ গ্রামের সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছে যে বিষয়টা আসলে নির্মলার না, বিষয়টা আসলে বিনোদের। বিনোদ রোজ রাতে এই বাথরুমে গ্রামের কোনো এক নষ্টা মেয়ের সাথে নোংরামি করে, আর তাই এরা বিনোদকে হাতে নাতে ধরতে এসেছে। এভাবে মহেশ বিষয়টা ঘুরিয়ে ফেলছেই এমন সময় মুকুন্দনের বোন রিমা এসে বলে, কিরে মুরালি, ভাবি ধরা পড়েছে? মুরালি ইশারায় চুপ করতে বললে রিমা দেখে নির্মলা বাহিরেই আছে ও রিমার দিকেই তাকিয়ে আছে। রিমা তো বয়স শেষ। মেম্বার বলে, তাহলে আর দেরি করে কি লাভ, দরজা খুলে দে। সবাই বলে, হ্যাঁ হ্যাঁ দরজা খুলে দে। মহেশ তো আরো এক ধাপ এগিয়ে, সে বলে, চলো সবাই হাততালি দিয়ে গ্রামের নষ্ট মেয়েটাকে স্বাগত জানাই। নির্দিশ তখন দরজার লকটা খুলে দিলে সবাই অধীর আগ্রহে এটা দেখার জন্য চেয়ে আছে যে বিনোদের সাথে ভিতরে থাকা নষ্ট মেয়েটা আসলে কে। তো বিনোদ বেরিয়ে এসেছে, বাট মেয়েটি এখনো বের হচ্ছে না দেখে মহেশ বলে, 12 ভাতেরই মুখ দেখাতে কি লজ্জা লাগছে, বেরিয়ে আয়। তখন ধীরে ধীরে মেয়েটি বেরিয়ে আসলে, এ কি, এটা তো মহেশের বউ গীতা। এই রে, ইজ্জত খাইছে। তো মহেশের হুঁশ ফিরতেই মহেশ গীতাকে মারার জন্য তেড়ে উঠলে সবাই তাকে আটকাই। মুকুন্দন বলে, মহেশ, মারামারির দরকার নেই, আমরা কথা বলে একটা সমাধান করার চেষ্টা করি। মহেশ বলে, কি সমাধান করবি তুই? আজকে তোর বউ যদি এখানে থাকতো তাহলেও কি তুই এটাই বলতি? তুই তো তোর বউকে তালাক দেওয়ার জন্য রেডি হয়ে গেছিলি, আর আমার বউ হওয়ার পরই বিরাট হৃদয়বান হয়ে গেছিস, তাই না?
মুকুন্দন লজ্জায় নির্মলার দিকে তাকালে দেখি নির্মলা এইসব শুনে কাঁদতেছে। মুরালি বলে, মহেশ ভাই বাড়াবাড়ি করো না। মহেশ বলে, কিসের বাড়াবাড়ি? যখন বিষয়টা তোর ভাবিকে নিয়েছিল তখন তো বিশাল ম্যাপ বানিয়ে খুব মাস্টার প্ল্যান করতেছিলি। নির্মলা ভাবি, এখানে যত ভদ্রলোক দেখছেন না, এরা সবাই আজকে আপনাকে হাতে নাতে ধরার জন্য এখানে এসেছে। কারখানায় গিয়ে দেখেন আপনাকে ধরার জন্য বিরাট ম্যাপ বানিয়েছে আপনার প্রিয় দেবর, আর সাথে ছিল আপনার প্রাণের স্বামী। আর ওই হারামজাদা দর্জিটা কই, যে গ্রামের সব মেয়ের মাপ জানে? হ্যাঁ, এই তো সেই বিনু, যে অন্ধকারে মেয়েদের ছায়া দেখেই বুকের মাপ বলে দিতে পারে। আর হ্যাঁ প্রকাশ, তোকে আমি কিছুই বলবো না, কারণ তুই না হলে এই হারামজাদের গোপন খবর আমি কিছুতেই জানতে পারতাম না। আর সরোজিনী চাচি, আপনার স্বামীও কম না, সে শহরে বসে থেকে আজ রাতের মামলার রায় শোনার অপেক্ষা করে যাচ্ছে। মহেশের বাবা কুমার মহেশকে থামানোর জন্য বলে, এবার চুপ কর, তোর নিজের বউ ধরা পড়েছে বলে কি তুই সবাইকে দোষী করবি নাকি? বাবার ধমকে মহেশ চুপ করলে এক চাচি গীতাকে বলে, তুই আমাদের বংশের সম্মানের কথা একবারও চিন্তা করলি না? গীতা এবার প্রথমবারের মতো মুখ খোলে। সে বলে, আপনারা সবাই যে দৃশ্যের মজা লুটতে ছুটে এসেছেন সেটা মিস করে ফেলেছেন, তাই তো? ঠিক আছে, তাহলে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই বলে সে বিনোদকে কিস করতে নিলে কুমার চাচা বলে, এবার থাম, আর কত তামাশা করবি? গীতা বলে, আমি তো কিছুই করিনি, এতক্ষণ আপনার ছেলে তামাশা করলো, তাতে তো কোনো সমস্যা হয়নি। এবার আমি বলবো, আপনারা শুনবেন। এই বলে গীতা তার স্বামীকে বলে, আচ্ছা বলেন তো, বিয়ের পর থেকে আজ পর্যন্ত আপনি কোনোদিন আমার সাথে ভালোবেসে ভালোভাবে কথা বলেছেন? আমার ভালো লাগা খারাপ লাগা আমি কি চাই সেগুলোকে পাত্তা দিয়েছেন? কোনোদিন আমার মন খারাপের কারণ জিজ্ঞেস করেছেন? একটা বউ যদি তার স্বামীর থেকে এসব না পায়, তাহলে সেই মেয়ের ভিতরে যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা ভয়ঙ্কর একটা জিনিস, যা আমার মতো ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। বিনোদ আমাকে বোঝে, আমার অনুভূতিগুলোকেও বোঝে, আমাকে গুরুত্ব দেয়, আমার ভালো লাগে কেউ গুরুত্ব দেয়, সাথে আমাকে যথেষ্ট সম্মানও করে। তাহলে বলেন, তার সাথে থাকবো না তো কার সাথে থাকবো? প্লিজ আপনারা আমাকে ওর সাথে যেতে দিন। এই বলে গীতা বিনোদের সাথে চলে যেতে নিলে মহেশ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কুমার চাচা বলে, ও যেহেতু নিজের ইচ্ছায় যেতে চাচ্ছে, ওকে যেতে দে। মহেশ বাধ্য হয়ে পথ ছেড়ে দেয়। আর তখনই সরোজিনী আন্টি মুরালিকে ঠাস করে একটা চড় মারে ও বলে, যা তোর বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর, সেই যে তোর আসল বাবা, তার কি কোনো প্রমাণ আছে? এরপর আন্টি নির্মলাকে বলে, মারে, মানুষ তো দূরের কথা, স্বয়ং ভগবান এসেও তোর নামে বাজে কিছু বললেও আমি বিশ্বাস করতাম না। তুই আছিস বলেই এই ঘরটা এখনো টিকে আছে, নয়তো কবেই সব ভেঙে পড়তো। তুই এখন সবার সামনে এই বদমাশের মুখে থাপ্পড় মার, এই থাপ্পড়ই ওর সন্দেহ আর তোর মনের কষ্ট দূর করবে। যা, মার থাপ্পড়। নির্মলা চুপ করে থাকলে আন্টি তার ছেলেকে বলে, খবরদার থাপ্পড় না খেয়ে বাসায় আসবি না। कोई तो निकली ना। স্বামীকে মেরে নির্মলা নিজেই এমন ভাবে কাঁদতেছে যেন থাপ্পড়ের আঘাতটা নির্মলার নিজের কলিজাতেই লেগেছে। তো আন্টি ঘরে যাচ্ছে, তখন রিমাও পিছু পিছু আসতে নিলে আন্টি বলে, তুই কোথায় যাচ্ছিস? যেখান থেকে এসেছিলি সেখানেই ফিরে যা। এই বলে আন্টি নির্মলাকে নিয়ে চলে যায়। তখন গীতা আর বিনোদও চলে যেতে ধরলে বিনোদরজি বাথরুমের ভিতরে থাকা সালোয়ারটা এনে বলে, তোমার সালোয়ারটা তো নিয়ে যাও। গীতা বলে, এটা আমার না। এই বলে গীতা মুস্কি হেসে চলে যেতে থাকলে বিনোদ শখ, এটা গীতার নয়, তাহলে এটা কার? এই বাথরুমে তাহলে আর কার বউ আসে? প্রকাশ সালোয়ারটা দেখে বলে, বিনু ভাইয়া, এই সালোয়ারটা মনে হয় তোমার বাসার আঙিনাতে শুকাতে দেখেছিলাম। তো ফুল মুভিটি হিন্দি ভাষায় দেখতে চাইলে প্লে স্টোরে গিয়ে সিনে রিভিউ লিখে সার্চ করবেন, তাহলে যে অ্যাপসটি আসবে সেটা ইনস্টল করে নিন এবং আভিহিতাম লিখে সার্চ করলেই মুভিটি পেয়ে যাবেন। অ্যাপসটিতে এই মুভি ছাড়াও হাজার হাজার মুভি হিন্দি ভাষায় এবং বাংলা সাবটাইটেলে দেখতে পাবেন। নতুন যে কোনো মুভি বের হলে সেটাও সাথে সাথে এই অ্যাপসে আপলোড হয়। সো অ্যাপসটি আপনার ফোনে থাকলে মুভি দেখা নিয়ে আর কোনো প্যারা নেই। যে মুভি দেখতে চান ইউটিউবের মতোই সেটাতে জাস্ট ক্লিক করবেন, ব্যাস প্লে হয়ে যাবে। তো এই মুভিটি দেখে আপনি কি শিক্ষা পেলেন কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট দেখলে বুঝতে পারবো কে এই
এই মুভিটিকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন। আর হ্যাঁ, নেক্সটে কোন মুভি এক্সপ্লেন করব খুঁজে পাচ্ছি না। প্লিজ সবাই মুভি সাজেস্ট করুন, আপনাদের কমেন্ট থেকে মুভি বাছাই করব। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।